Hello guys, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 8 subject geography chapter 11 part 1. I think today is the last day of Durga Puja festival that is called the Bijoy Dashami. সো এবারে কিন্তু এই দেবী কিন্তু এসেছিলেন গজতে করে আর যাচ্ছেন কিসে, যাচ্ছেন হচ্ছে দোলায় চড়ে। তো এই গজতে আসার লক্ষ্যে কিন্তু সমৃদ্ধ বৃদ্ধি, অর্থাৎ দেশের দশের সমৃদ্ধি। আর এই দোলায় চড়ে যাওয়ার লক্ষণ হচ্ছে অশুভ। তাই আমাদের সেই অশুভ অশুভ আর শুভ এই দুটো কিন্তু আমাদের মধ্যে সকলের বিশ্বাসযোগ্য বিষয় হয়ে নাও উঠতে পারে, তবে কর্মের মধ্যে দিয়ে এইগুলো কিন্তু পরিবর্তন করা যায়, এটা আমরা জানি। তাই আমরা কিন্তু এই পুজো দেখার সাথে সাথেই কিন্তু কি করছি, একটুখানি পড়াশোনার সাথে যুক্ত থাকছি। আর এই পড়াশোনার সাথে যুক্ত থাকলেই কিন্তু কি হচ্ছে, আমরা কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারবো 100% সিওরিটি দিয়ে। তো আজকে আলোচনা করব কোন বই থেকে, অর্থাৎ আমাদের এই একটাই বই, আমাদের পৃথিবী অষ্টম শ্রেণী, এটা সরকার স্বীকৃত বই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বইটি। এই বইটি থেকে কিন্তু শেয়ার করব। আর লাইন বা লাইন, আচ্ছা লাইন বাই লাইন আলোচনা করলে কি হবে, এই লাইন বাই লাইন আলোচনা করলে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারবো। তাই আমরা কিন্তু আজকে এই চ্যাপ্টার 11 আজকে তোমাদের সামনে শেয়ার করব, এটা পার্ট 1। আর এরই সাথে সাথে আমি শেয়ার করব যে টপিকটা হচ্ছে ওশিয়ানিয়া। 2 নম্বর টপিক হচ্ছে এই ওশিয়ানিয়া অভিযান ও প্রাকৃতিক পরিবেশ। আর 3 নম্বর টপিক হচ্ছে যে সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লাইন বাই লাইন আলোচনা আজকে করব কোন বই থেকে, এই বই থেকে। তাই আমি বলবো যে আমাদের এই গুরুত্বপূর্ণ যে অনুষ্ঠান বা উৎসব, এই উৎসবের মাঝেও যদি একটুখানি সময় করে আমরা এই ভিডিওটি দেখে নিই তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তাহলে চলো শুরু করি। শুরুতেই আমি বলবো যে সকলে এবার 2025 সালের দুর্গাপুজোর উৎসবের দশমীর দিনের, অর্থাৎ দশমীর শুভ বিজয়া গ্রহণ করবে, অর্থাৎ প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবে। তারপরে আমি বলবো যে আমরা আজকে শেয়ার করব আমাদের পৃথিবী অষ্টম শ্রেণী এই বই থেকে, অর্থাৎ আমাদের পৃথিবী অষ্টম শ্রেণী, এটা সরকার স্বীকৃত বই। আর এই বইটি কিন্তু আমাদের সকল স্টুডেন্টের কাছেই আছে। আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব কি, ওশিয়ানিয়া। এই ওশিয়ানিয়া মহাদেশ এর সম্পর্কেই আলোচনা করব। আর আলোচনার শেষে কিন্তু এখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন, যেই প্রশ্নগুলো তোমাদের সামনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কেননা এই প্রশ্নগুলোই কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষায় আসবে। আমি বলেছি যে 100% কমন, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন আসবে কিন্তু সেই প্রশ্নগুলো কিন্তু আমার দেওয়া প্রশ্ন থেকেই আসবে, এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো। তো এখানে দেখো, আমরা ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে জানতে গেলেই আমরা কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়। এই ওশিয়ানিয়া মহাদেশ সম্পর্কে জানতে গেলে প্রথমেই দেখো, আমরা যে প্রাণীটির কথা জানবো সেই প্রাণীটি হচ্ছে কি না, এটা ক্যাঙ্গারু। এই ক্যাঙ্গারু কিন্তু আমরা দেখেছি। আর এই ক্যাঙ্গারুর একটা প্রধান ফিচার্স কি জানো তো, এই ক্যাঙ্গারুর কিন্তু পেটের মধ্যে একটা থলি থাকে, অর্থাৎ ব্যাগের মতো থাকে। আর এই ব্যাগের মধ্যে দেখেই বুঝতে পারছো যে এই যে বাচ্চাটা, এই কিন্তু ক্যাঙ্গারুর এই যে থলিটার মধ্যে কিন্তু রয়েছে, ক্যাঙ্গারুর বাচ্চাটাকে লুকিয়ে রেখেছে। বা যখন ক্যাঙ্গারু চলাফেরা করে তখন তার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু ক্যাঙ্গারু দৌড়াতে থাকে। আর এদের দুটো পা ভর দেয় আর লেজে ভর দিয়ে কিন্তু ভীষণ জোরে এরা দৌড়াতে পারে। তাই আমি বলবো যে এই ক্যাঙ্গারু কিন্তু একটা অদ্ভুত ধরনের প্রাণী, এটা কিন্তু এই ওশিয়ানিয়া মহাদেশেই কিন্তু দেখা যায়। আবার দেখো, আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের এই পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর, অর্থাৎ গ্রেট ব্যারিয়ার রিফ, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটাও কিন্তু আমরা এই ওশিয়ানিয়া মহাদেশেই কিন্তু দেখতে পাই। আর এখান থেকে যে কটা জিনিস দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটি বিখ্যাত। আর এই থেকে যে ধরনের কোশ্চেন, আমি বলবো যে আমি এই বই বেস ছাড়াও এত সুন্দর করে তোমাদেরকে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি, যে কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার মতোই। আর সেই প্রশ্নগুলো কিন্তু আসবেই। আমি ছাড়াও, অর্থাৎ বইতে যা আছে এগুলো ছাড়াও কিন্তু বিস্তারিতভাবে তোমাদের জানানোর জন্যই কিন্তু আমরা বা আমি এটা করেছি। এবার দেখো, আমরা এই প্রবাল প্রাচীর দেখেছি, এই প্রবাল প্রাচীর কতটা চওড়া, কতটা লম্বা, কি কি দিয়ে তৈরি হয়েছে, এই সম্পর্কে নানান কোশ্চেন কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। আর তারপরে আসবো যে এই
মৌনা লোয়া আগ্নেয়গিরি, এটা কিন্তু সক্রিয় ছিল 1984 সাল পর্যন্ত, কিন্তু সক্রিয় ছিল, কিন্তু তারপরে কিন্তু এই আগ্নেয়গিরিটা বন্ধ হয়ে রয়েছে, এখন প্রায় সুপ্ত অবস্থায় রয়েছে। এবার দেখো পরে আসবো যে আমাদের এই সিডনি হারবার ব্রিজ, অর্থাৎ সিডনি শহরেই কিন্তু এই ব্রিজটা অবস্থিত। আর এই ব্রিজের উপর দিয়ে রেল আর যানবাহন, অর্থাৎ 4 চাকাযুক্ত সকল যানবাহন, সাইকেল চলার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। এটা কিন্তু আমরা অনেক পুজো প্যান্ডেলের লাইটিং হিসাবে দেখতে পাই। এবার অনেক পুজোতে কিন্তু এইরকম ধরনের একটা চিত্রের মধ্যে দিয়েও কিন্তু পরিবেশন করা হয়, এটাও দেখেছি। এবার আমরা আসবো তার পরের একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে নাকি পৃথিবীর গভীরতম স্থান এই মারিয়ানা খাত। এই মারিয়ানা ট্রেঞ্চ অর্থাৎ মারিয়ানা খাত কিন্তু পৃথিবীর গভীরতম। দেখো, পৃথিবীর জলতল যদি এতটা, জলতলের লেভেল অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের লেভেল যদি এতটা হয়, তাহলে এর 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 দেখো, এর গভীরতা শুধু এইটুকুই পর্যন্ত। এর মধ্যে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড় থেকে এই খাত পর্যন্ত ঠিক এত সময় পর্যন্ত, অর্থাৎ এই এই যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু অনেকটাই দূরত্ব, এটা কিন্তু আমরা জানি। অর্থাৎ এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম জায়গা, যেখানে কিন্তু এটা যেটা কিন্তু এটা প্যাসিফিক ওশনের মধ্যেই অবস্থিত। তো এটা সম্পর্কে জানলাম। আবার দেখো, আমরা এই 4টি সম্পর্কে জেনেছি, এবার এই একটা সম্পর্কে দেখো, ওই স্টার আয়ারল্যান্ডের এই রহস্যময় মূর্তি। দেখো, এই রহস্যময় মূর্তি কিন্তু এখানে কিন্তু রয়েছে। আর এখানকার পূর্বপুরুষরা যারা ছিলেন, তারা কিন্তু তাদের এই পূর্বপুরুষদের মৃতদেহ অর্থাৎ মৃতের কথা মনে রেখেই কিন্তু এই মূর্তিগুলো তৈরি করেছে। এখানে কিন্তু অনেক মূর্তি আছে, হ্যাঁ। এই এই মূর্তিগুলোই কিন্তু তাদের পূর্বপুরুষের কিন্তু প্রমাণটা দিয়ে থাকে। তা এই স্টার আয়ারল্যান্ডের এই রহস্যময় মূর্তি কিন্তু বড় বড় পাথরের মূর্তি, হ্যাঁ। এই মূর্তিগুলো কিন্তু তারাই তৈরি করেছিল। এটা কিন্তু একটা নয়, এই অনেকটারই বেশি, অর্থাৎ এটা অনেকগুলো সংখ্যায় প্রায় 887টিরও বেশি কিন্তু এখানে রয়েছে। আর আর তারপরে আমরা জানবো যে এইটা হচ্ছে আমাদের গোটা, তাহলে আমার এটা জানা হয়ে গেল, এটাও জানা হয়ে গেল, আর এটাও জানা হয়ে গেল। এবার 4টে 5টা 6টা জানা হয়ে গেল। এবার আমরা জানবো যে এই যে একটা চিত্র, এই চিত্রটাই হচ্ছে ওশিয়ানিয়া মহাদেশ। এই ওশিয়ানিয়া মহাদেশের মহাদেশ কিন্তু দেখো, এই ওশিয়ানিয়া মহাদেশ কিন্তু এই পৃথিবীর একটা ছোট্ট জায়গা, যেখানে নাকি যেখানে নাকি কিন্তু কি রয়েছে, হাজারো দ্বীপ নিয়ে কিন্তু এই ওশিয়ানিয়া মহাদেশটা অবস্থিত। তা এখানে কিন্তু আমাদের দেশটাকে দেখা যাচ্ছে না, তো অথবা এটা প্রায় উল্টো দিকে, তো আমাদের দেশটা আরও এই দিকে হবে, তো এখান থেকে ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না, দেখানো যায়নি। তো যাই হোক, আমরা এই সারা বিশ্বে এই ওশিয়ানিয়ার অবস্থানটা দেখো, একটা বেশ মানে হচ্ছে কালির ফোঁটা পড়ে রয়েছে, এরকম একটা চিত্র কিন্তু এই ওশিয়ানিয়া মহাদেশ। এই সম্পর্কে আমরা জানলাম। এর পাশাপাশি এবার আমরা যে এই জিনিসগুলো আমরা জানলাম, আর এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। অনেকগুলো কোশ্চেন, প্রায় 40টা কোশ্চেন কিংবা তারও বেশি কোশ্চেন হবে হয়তো। তো আমি তোমাদের সামনে সেগুলো শেয়ার করব। আর সেই কোশ্চেনগুলো কিন্তু কি হবে, শুধু কোশ্চেনই শেয়ার করবো না, এই কোশ্চেনগুলোর উত্তর এবং এখান থেকে যে টিকা টাইপ কোশ্চেনগুলো হবে, সেগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। তো দেখো, এবার এই কোশ্চেনগুলো বা এই চিত্র সম্পর্কে যে ভিডিওটা তোমাদের সামনে আজকে শেয়ার করছি, তাহলে তোমরা কিন্তু লাইন বাই লাইন, অর্থাৎ যারা এখনো বসনি, তারা কিন্তু খুব তাড়াতাড়ি বইটার সঙ্গে নিয়ে বসো। আর বইটার সঙ্গে নিয়ে বসলেই কিন্তু এখান থেকে যত কোশ্চেন, অর্থাৎ বইটা কিন্তু অন্য কোনো রাইটারের হবে না, বইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বই হতে হবে। কারণ হচ্ছে এটাই কিন্তু আমাদের পাঠ্য বই, অর্থাৎ ক্লাস 8-এর কিন্তু এটাই পাঠ্য বই। তাই আমি বলবো সবাই বইটা নিয়ে বসো, হ্যাঁ। তাহলে কি হবে, একটুখানি সময়, প্রায় ঘন্টাখানেক সময় যদি তোমরা ব্যয় করো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি বলবো সারা জীবনে আর কোনোদিন এই চ্যাপ্টারে আসতে লাগবে না। অর্থাৎ এই ভিডিওটি দেখার পর এখান থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো, সেই কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন হতে পারে না, এটা তোমরা 100% শিওর হতে পারো। আর এখান থেকে যা কোশ্চেন আসবে কিন্তু এই চ্যাপ্টার থেকেই আসবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আসবে, সব কোশ্চেনগুলোই কিন্তু এই আজকের ভিডিওর মধ্যে থাকবে, এটা কিন্তু তোমরা 100% ধরে নিতেই পারো। তাই আমি বলবো সবাই কিন্তু বইটা নিয়ে বসো, কারণ আমরা পুজোর আনন্দ অনেকটা কাটিয়েছি, আজকে কিন্তু শেষ দিন। এই শেষ দিনে কিন্তু আমরা একটুখানি সময় যদি এর মধ্যে ব্যয় করে রাখি, তাহলে কিন্তু আমাদের অনেক কিছু হারাবার ভয় থাকবে না। অর্থাৎ পরীক্ষার নম্বরটা না পেলে আমাদের অনেক কিছুই হারিয়ে যাবে, এত কিছু আনন্দ, এত কিছু সব কিন্তু আমাদের নিরানন্দময় জীবন হয়ে যাবে। তাই আমি বলবো যে এই নিরানন্দময় জীবন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় কিন্তু আজকের এই ভিডিও। তাই আমি বলবো সবাই কিন্তু এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখো।
তাহলে এবার আমরা শুরু করবি। অনেক কথা বলেছি কিন্তু এই সম্পর্কেই বলেছি, এগুলো তোমাদের জানার দরকার এবং প্রশ্নগুলো জানার পর তোমরা কিন্তু একটা এই ওশিয়ানিয়া মহাদেশের অদ্ভুত প্রাণী ক্যাঙ্গারুর মতন কিন্তু এই অদ্ভুত ধরনের একটা কিছু কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো কিন্তু তোমরা এই বইতে পাবে না, সেই কোশ্চেনের উত্তরগুলো কিন্তু আজকে আমি তোমাদের সামনে দিয়ে দেবো। তাহলে চলো আবার পড়ার মধ্যে যে অর্থাৎ পাঠ্যের মধ্যে কি আছে সেটা দেখে নিই। দেখো, আয়তনের দিক থেকে ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ। তো এখানে একটা কোশ্চেন লুকিয়ে থাকে, ওশিয়ানিয়া কি একটা ক্ষুদ্রতম মহাদেশ, আসলে কি এটা মহাদেশ? এটা কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে সবার শেষে, তোমাদের মধ্যে থাকবে। তাই এটা কিন্তু আমরা একটু উঁচু ক্লাসের কোশ্চেন হলেও কিন্তু আমাদের জানার দরকার আছে যে ওশিয়ানিয়া কি সত্যি কি একটা ক্ষুদ্রতম মহাদেশ, এটা জানতে হবে। এটা কিন্তু জানার বিষয়। তো আমরা এখানে আমাদের পাঠ্য বইতে পড়ছি যে হ্যাঁ, ওশিয়ানিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, এটাই কিন্তু এখানে ঠিক, কিন্তু এটা কিন্তু তোমাদের কোশ্চেন থাকলো। এবার দেখো, অবাক করার মতো হলেও প্রায় 10,000-এর বেশি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই মহাদেশ। তাহলে ভাবো, এইটুকু জায়গার মধ্যে 10,000 দ্বীপ রয়েছে, আমি তো বলেছি হাজারো হাজারো দ্বীপ রয়েছে। তো একটা গোটা মহাদেশ, অথচ লোক সংখ্যা কত জানো? দেখো, মাত্র 3.5 কোটি। তোমরা ভাবতে পারছো আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ, এই ওয়েস্ট বেঙ্গলের মোট জনসংখ্যার অর্ধেকেরও কম। আমাদের প্রায় কত? আমাদের প্রায় 11 কোটির লোক। তাহলে দেখো, অর্ধেক তো হয়নি, অর্ধেকেরও কম। তাহলে এখানে মাত্রই 3.5 কোটির লোক বসবাস করে। তো তারপরে দেখো ফ্রেন্ডস, বিচিত্র সব প্রাণী উদ্ভিদ বসবাস এই মহাদেশে, যাদের অন্য কোনো মহাদেশে দেখা যায় না। এটাই কিন্তু অদ্ভুত ধরনের একটা মহাদেশ। যেমন দেখো ক্যাঙ্গারু, হ্যাঁ এই ক্যাঙ্গারু, ওয়ালবি অর্থাৎ ওয়ালবি, তারপর হংসচঞ্চু অর্থাৎ প্লাটিপ্লাস, হ্যাঁ কোয়াল, ছোট্ট ভাল্লুক কিন্তু গাছে থাকে। এমু পাখি, তাহলে আমি এমু পাখির কথা শুনেছি, আমরা ক্যাঙ্গারু সম্পর্কে জেনেছি যে ক্যাঙ্গারুটা কি ধরনের বিচিত্র ধরনের প্রাণী। দেখো, হরিণের মতন মুখ কিন্তু একটু বড় ধরনের, আবার লেজটা কিন্তু অনেক বড়, লেজে ভর দিয়ে এরা ভীষণ স্পিডে হ্যাঁ দৌড়াতে পারে। আর এদের হাট কাঠবিড়ালির মতন কাজ করে, অর্থাৎ কাঠবিড়ালির মতন এরা কিন্তু বসে কিন্তু গাছের পাতাগুলো খেতে থাকে। তো এটা কিন্তু একটা বিচিত্র ধরনের পাখি। তারপরে আসবো আমরা এমু পাখি হলেও এরা কিন্তু পাখি, আমরা বলছি পাখি, কিন্তু এরা কিন্তু পাখি হলেও উঠতে পারে না। আর এমু এত জোরে দৌড়ায় যেটা কিন্তু অন্য একটা মানুষও কিন্তু এর সঙ্গে দৌড়ে পারবে না। তাই দেখো, এই এমু পাখি উঠতে পারে না, উটের মতো অর্থাৎ উটের মতো দৌড়ায়। দেখো, এই দৌড়ায়, দেখো চিতাবাঘ যখন এই এমু পাখি বা এই ধরনের পাখিকে শিকার করার চেষ্টা করে তখন কিন্তু অনেক সময় এরাই কিন্তু জিতে যায়, পালিয়ে চলে যায়। দেখো, আরেকটা পাখি দেখো, কি ওই পাখির ডানা নেই, এই ডানাহীন পাখি, এই পাখিটা প্রায় বিলুপ্তির পথে। এটা কিন্তু বিলুপ্ত হয়েই গেছে প্রায়। তাই ধরে নিতে পারো যে এই ধরনের বিচিত্র ধরনের পাখি বা প্রাণী কিন্তু এই মহাদেশেই সম্ভব, অন্য কোনো মহাদেশে সম্ভব নয়। আবার দেখো, আমরা ইউক্যালিপটাস গাছ দেখেছি। দেখো দেখো তোমরা দেখেছো তো, পেয়ারা গাছে যেমন ছালগুলো উঠে যায় অর্থাৎ সেই বাকল মোচন করে, এইরকম কিন্তু এই ইউক্যালিপটাস গাছ কিন্তু দেখো গ্রীষ্মকালে এরা কিন্তু গায়ের থেকে পুরো আগা গোড়া কিন্তু এই গাছের ছালগুলো উঠে যায়, একদম জাস্ট লাইক একটা অর্জুন গাছের মতন গাছের ছালগুলো উঠে যায়। অর্থাৎ পেয়ারা গাছ দেখেছি, অর্জুন গাছ আমরা দেখেছি, এই গাছের ছালগুলো কিন্তু উঠে যায় আর পাতা পড়ে যায় এবং তারপরে কিন্তু পাতা হয়। তাহলে ইউক্যালিপটাস গাছ ভীষণই লম্বা হয়। তো এছাড়াও রয়েছে জারা, কারি প্রভৃতি চিরহরিৎ গাছ, কেবলই এই মহাদেশেই দেখা যায়, অন্য কোথাও দেখা যায় না। আবার দেখো, এই পর্যটন ওশেনিয়ার দেশগুলির অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে। তোমরা দেখো যে প্রতি বছর 1,20,00,000 লোক এই ওশিয়ানিয়া মহাদেশে বেড়াতে আসে। তাহলে তোমরা ভাবতেই পারছো যে এই মহাদেশে কত মানুষ বেড়াতে আসেন। তারপরে টপিক দেখো যে পয়েন্টস দেখো যে বেশিরভাগ অঞ্চল যেহেতু দক্ষিণ গোলার্ধে, তাই জুন জুলাই মাস কিন্তু শীতকাল এবং ডিসেম্বর জানুয়ারি মাস কিন্তু গরমকাল। অর্থাৎ ডিসেম্বর আমাদের এখানে যখন শীত পড়ে তখন কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে আমাদের কিন্তু ঠান্ডা পড়ে, তখন কিন্তু ওখানে গরমকাল। তো তখনই কিন্তু আমরা ওখানে ভ্রমণ করতে যাই। আর এই ভ্রমণ করার উদ্দেশ্যটি কি জানো তো? এখানে এমন এমন কিছু বিচিত্র ধরনের জিনিস আছে, তো এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি যে এগুলো তো আমরা মারিয়ানা খাতের মধ্যে যেতে পারবো না, কিন্তু ঠিক প্লেসটা আমরা দেখতে পাবো। আর এই মূর্তিগুলো দেখতে পাবো, এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এগুলো কিন্তু এটাও দেখতে পাবো, এটাও দেখতে পাবো। দেখো, এর মধ্যে দেখো এটি কিন্তু আমাদের যে
এটা কিন্তু আমাদের মহাকাশ থেকেও এটাকে কিন্তু আমরা দেখতে পাই। এটাও কিন্তু একটা বিচিত্র ধরনের জিনিস। আর এটাকে আমরা দেখতে পাই না, আমরা চিত্রের মধ্যে দিয়ে কল্পনা করতে পারি। কিন্তু যে এই পৃথিবীর গভীরতম স্থান এই মারিয়ানা খাত, এটা কিন্তু এই ওশেনিয়াতেই অবস্থিত। এই ধরনের জিনিসগুলো থাকার জন্যই কিন্তু ওশেনিয়া মহাদেশ একটা বিচিত্র ধরনের মহাদেশ। এবার চলে আসবো আমরা 107 থেকে 108 পাতায়। এই 108 পাতায় থেকে এসে আমরা কিন্তু দেখব যে দেখো, আমরা চিত্র দেখার সময় আমরা তো এইভাবে বই পড়ি, কিন্তু কি হয়, আমরা যদি কি হয়, এই এটাকে ক্লকওয়াইজ ঘোরালে তো হবে না, এটাকে কী করতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিতে হবে। তো দেখো, এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিলেই কিন্তু আমরা দেখতে পাবো, অর্থাৎ এটাকে আমরা যদি এভাবে ঘুরিয়ে নিই তাহলে কিন্তু আমরা পুরোটা দেখতে পাবো, কিন্তু আমাদের কিন্তু চিত্রটা একটু পাল্টে যাবে। তাই দেখো, এই অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে আমাদের জানতে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিতে হবে, এটা কিন্তু জানি। আর সারা বিশ্বে এর স্থানটা দেখো একটুখানি দিয়েছে, এটা কিন্তু ওশিয়ানিয়া মহাদেশেরই কিন্তু অংশবিশেষ দিয়েছে। এবার দেখো যে আমাদের এই এশিয়া দেখো, এর মধ্যে দেখো এশিয়া একটু খুঁজে পাওয়া কঠিনই হয়ে যাবে। হ্যাঁ, এশিয়া না, এখানে এশিয়া তো থাকবেই না, কারণ এটা কিন্তু ওশিয়ানিয়া মহাদেশের, হ্যাঁ, একটা চিত্র বিশেষ। এবার চলে আসবো এক নজরে ওশিয়ানিয়া। চলে আসবো এক নজরে ওশিয়ানিয়া। এটা কিন্তু দেখো সীমা দেখো, উত্তরে 15 ডিগ্রি উত্তর অক্ষাংশ হাওয়াই দ্বীপপুঞ্জের উত্তর সীমা থেকে দক্ষিণে 47 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ নিউজিল্যান্ডের দক্ষিণ সীমা পর্যন্ত, আর পশ্চিমে 114 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা অস্ট্রেলিয়ার পশ্চিম সীমান্ত থেকে 134 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা এই গাম্বিয়ার দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত। তাহলে ভাবতেই পারছো যে জায়গাটা ঠিক কতটা। এবার দেখো সর্বোচ্চ শৃঙ্গ, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি পাপুয়া নিউ গিনির মাউন্ট এই উইলহেলম, এর কিন্তু এটা সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা কত 4509 মিটার। এবার দীর্ঘতম নদী, অর্থাৎ অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং, অর্থাৎ এই মারে ডার্লিং নদীটি 3375 কিমি দীর্ঘ। আর দেশ সার্বভৌম দেশের সংখ্যা 14, আর নির্ভরশীল অঞ্চলের সংখ্যা 21। ক্ষুদ্রতম হচ্ছে দেখো, ক্ষুদ্রতম নাউরু, নাউরু, বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়া আমরা খেলার কথা দেখেছি, আর এই দেশের বিচিত্র ধরনের চিত্র, অর্থাৎ এই চলচ্চিত্র মানে শিল্প কিন্তু এখানে খুবই বিখ্যাত, এটাও কিন্তু আমরা জানি। এবার জনসংখ্যা, এখানে জনসংখ্যা দেখো কত না, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, অর্থাৎ 3,51,62,670 জন। এটা কিন্তু 1911 সালে। আর ভাষা কিন্তু এখানে 28টি ভাষা আছে। আর প্রধান প্রধান শহরের সংখ্যা দেখো, ক্যানবেরা, সিডনি, মেলবোর্ন, পার্থ, হ্যাঁ, অ্যাডিলেড, ওয়ার্ড ওয়ার্ড অস্ট্রেলিয়া, ওয়েলিংটন, অকল্যান্ড নিউজিল্যান্ড, পোর্ট মোরে সাবি, পাপুয়া নিউ গিনি। এটা কিন্তু এখানকার প্রধান প্রধান শহর। এবার আসবো যে ওশিয়ানিয়া যেহেতু দেখো, ওশিয়ানিয়া যেহেতু দ্বীপ মহাদেশ, তাই এর সব দিকেই কিন্তু কোনো না কোনো সাগরে, যেটা কিন্তু তোমরা এটা করে দেখবে তো, দেখি কি পারো কিনা। যদি না পারো তখন কিন্তু আমি তোমাদের বলেই দেবো যে কোন সাগরগুলো রয়েছে, অর্থাৎ ঠিক করে ম্যাপটাকে ঘুরিয়ে নিলে কিন্তু আমরা কোন সাগরগুলো সব পেয়ে যাব। তো সবাই মানচিত্র ভালো করে লক্ষ্য করে একই, অর্থাৎ বন্ধুরা মিলে সবাই চেষ্টা করবে, আর যদি না পারো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবশ্যই করে দেবো। এরপরে চলে যাব আমরা কি ওশিয়ানিয়া অভিযান। দেখো, ইউরোপীয়দের অভিযানের আগে ওশিয়ানিয়ার দ্বীপগুলিতে বসবাস করত বিভিন্ন আদিবাসীরা বসবাস করত। যেমন দেখো অস্ট্রেলিয়ার আর রিজিয়নাল নিউজিল্যান্ড ওমারি। 16 শতাব্দীতে ফার্দিনান্দ ম্যাগেলান তার বিখ্যাত পৃথিবী পরিভ্রমণ সময় মারিনাস সহ কয়েকটি দ্বীপের সন্ধান পান। তারপরে দেখো 1644 সালে ডাচ নাবিক, হ্যাঁ, এবেল তাসমান অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, ফিজি দ্বীপপুঞ্জ পৌঁছন। এরপরে দেখো 1770 সালে জেমস কুক অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল, সিডনি এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে পা রাখেন। এর মধ্যে দেখো এই যে 1644 সালে এই ডাচ নাবিক এবেল তাসমান অস্ট্রেলিয়ায় দেখো ভ্রমণ শুরু করেছিলেন এখান থেকে। এই চিত্রটা কিন্তু তারই প্রমাণ, যে এখান থেকে ভ্রমণ শুরু করে তিনি দেখো এই এতটা পথ অস্ট্রেলিয়াকে, অর্থাৎ ওশিয়ানিয়ার চারিপাশের
অঞ্চল ঘুরে তিনি আবার চলে যান। অর্থাৎ এবিল তাসমানের ভ্রমণ পথের এটা চিত্র। এই চিত্রটা কিন্তু আমাদের একটু জানতে হবে যে একজন ভ্রমণকারী সম্পর্কে জানবো, কিন্তু সে কোথা থেকে কিভাবে কোথা দিয়ে গিয়েছিলেন এটাও কিন্তু আমাদের জানার বিষয়। এবার আসবো 1789 সালে ব্রিটিশ রয়্যাল নৌবাহিনীর বিদ্রোহীরা এই ফিট ফিটকে ফিটকে কেয়ার্ন দ্বীপে স্থায়ীভাবে বসবাস শুরু করে। তাদের গেল দেখো গিয়ে বসবাস শুরু করতে, এরপরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজিতে ব্রিটিশ উপনিবেশ স্থাপিত হয়। পরে অন্যান্য ইউরোপীয় শক্তি, বিশেষত ফরাসিরা কয়েকটি দ্বীপে আধিপত্য বিস্তার করে। তো কেন না, এখানে তো একটা কিছুর গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ জানো? এই গন্ধ সেই গন্ধ না যে কোনো একটা দ্রব্যের গন্ধ, তা নয়। অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে অস্ট্রেলিয়ার সোনার খনি আবিষ্কার করেন। অর্থাৎ আবিষ্কার এবং অন্যান্য সম্পদের টানে ইউরোপ থেকে দলে দলে মানুষ এখানে এসে ভিড় করে। তো এখন দেখো না, কোথাও যদি যে বিনা পয়সায় কিছু দেয় যেমন নাকি লোকের ভিড় হয়, ঠিক এই ওশেনিয়া মহাদেশে কিন্তু ইউরোপ থেকে অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে বিভিন্ন জাতি কিন্তু এখানে গিয়ে কিন্তু দলে দলে ঘুরতে থাকে। এই একটাই গন্ধ, কিসের? এই সোনার গন্ধ। অর্থাৎ সোনার খনি। তোমরা বুঝতেই পারছো যে আমরা মাটি তুললে মাটি যেমন কপালে মাটি পাই, যেমন কয়লা খনি অঞ্চলে কয়লা মানে খুললেই কয়লা পাই, ঠিক লোহা খনি অঞ্চলে লোহা পাই, ঠিক সোনা যদি এরকম পাই তাহলে বুঝতেই পারছো যে সেটা কত মূল্যবান হবে। এবার চলে যাব আমরা পরের পাতায়, অর্থাৎ 110 পাতায় চলে যাব। 110 পাতায় গিয়ে আমরা দেখব যে এই ওশেনিয়ার আঞ্চলিক বিভাগ, এই ওশেনিয়ার আঞ্চলিক বিভাগগুলো কে কে? এই অস্ট্রাল অর্থাৎ দক্ষিণ অস্ট্রেলিয়া, এই অস্ট্রেলিয়া আর এই নিউজিল্যান্ড এবং এশিয়া কথার অর্থ দেশ, সুতরাং ওই অস্ট্রেলেশিয়া কথার অর্থ হলো দক্ষিণের দেশ। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসবো মেলা অর্থাৎ কালো অর্থাৎ নেশিয়া ভূখণ্ড বা দেশ। এখানে আদিবাসীদের শরীরে এই মেলানিনের আধিক্যের জন্য এই মেলানেশিয়া নামকরণ হয়েছে। দেখো এটা কিন্তু এই মেলানেশিয়া আধিক্যের জন্যই কিন্তু নামকরণ হয়েছে। অর্থাৎ দেখো আমাদের শরীরে যদি মেলানিনের মাত্রা কমে যায় তাহলে কিন্তু আমাদের চুল পেকে যায়, তাই অর্থাৎ রোগ প্রতিরোধ কমে যায় এবং চুল পেকে যায়। এবার এদের শরীরে কি আছে? আদিবাসীদের শরীরে এই মেলানিনের আধিক্যের জন্য এই মেলানেশিয়ার নামকরণ হয়েছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের সামনে শেয়ার করে দিলাম। এবার আসবো যে নিউ গিনি, সলেমান, ফিজি, নরফোক, নিউ ক্যালিডোনিয়া, নিউ হেব্রিডিস প্রভৃতি এখানকার কিন্তু দেশগুলো অর্থাৎ অঞ্চলগুলো। এবার যে বাইকো অর্থাৎ ক্ষুদ্র অর্থাৎ গুয়াম, মার্শাল, নাউর, কিরিবাটি প্রভৃতি ছোট ছোট দ্বীপ নিয়ে এটি গঠিত। আর এরপরে আসবে আমরা পলি অর্থাৎ বহু, অর্থাৎ ওশেনিয়ার একেবারে পূর্ব দিকে হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, স্টার, পিটকেয়ার্ন, তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে এটা গঠিত। তাহলে এই ওশেনিয়ার আঞ্চলিক বিভাগগুলো কি কি? অর্থাৎ অস্ট্রাল, মেলা, মাইক্রো অ্যান্ড পলি, এটা কিন্তু একটু জানার বিষয়। এবার আসবো আমরা ওশেনিয়ার প্রাকৃতিক পরিবেশ। দেখো এই প্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু অর্থাৎ ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে কিন্তু এই ওশেনিয়া, অর্থাৎ হাজার প্রায় 10,000 দ্বীপ নিয়ে কিন্তু এই ওশেনিয়া মহাদেশ। প্রাকৃতিক অর্থাৎ ভূপ্রকৃতির মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে। এবার দেখো অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি কেমন। দেখো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে 4টি অঞ্চলে ভাগ করা যায়। অর্থাৎ পূর্বের উচ্চভূমি, অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত রয়েছে একটি একটি প্রাচীন ভঙ্গিল পর্বতশ্রেণী, এর নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই পর্বতের বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন ডার্লিং ডাউন্স, অস্ট্রেলিয়ান আলস, অস্ট্রেলিয়ান রান্স, ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ ইত্যাদি। নিউ ইংল্যান্ডের রেঞ্জের অর্থাৎ এই মাউন্ট কোসিয়াস্কো এর দৈর্ঘ্য দেখো কত, অর্থাৎ উচ্চতা দেখো 2228 মিটার, অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু তোমরা পড়ে নেবে। এরপরে আসবো আমরা পশ্চিমের মালভূমি, অর্থাৎ এই দেখো এই মাউন্ট কোসিয়াস্কো, এই যে দেখো এমন বেশি উচ্চতা নয় কিন্তু দেখো এভারেজ আছে, এখানে কিন্তু ভ্রমণ করা যায়। অর্থাৎ 2248 মিটার, 28 মিটার তো খুব সহজেই যাওয়া যায়।
কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা। তাই এখানে আমাদের যেতে হলে ডিসেম্বরের দিকেই যেতে হবে। আমাদের যখন এখানে শীত পড়ে তখন ওখানকেই গরমকাল। এইভাবে সিলেক্ট করে নিয়ে কিন্তু আমাদের যেতে হবে। আর এবারে পশ্চিমের অস্ট্রেলিয়ার পশ্চিমে অর্ধেকের বেশি অংশ জুড়ে রয়েছে উঁচু উঁচু ঢেউ খেলানো মালভূমি দেখা যায়। এখানকার গড় উচ্চতা থেকে 200 থেকে 500 মিটার, অর্থাৎ আমাদের 500 মিটার বুঝতেই পারছো, এটা 200 মিটার বুঝতে পারছো খেলার মাঠের ট্রাকের 1 পাক, 200 মিটার ট্রাকের, আর 500 মিটার প্রায় 2.5 পাক দিলেই হয়ে যাবে। তো এরকম একটা ব্যাপার। এই মালভূমির শিলাগুলো ভারতের দাক্ষিণাত্য মালভূমির মতোই পুরনো। পূর্ব ও পশ্চিমে কয়েকটি ছোট ছোট পাহাড় দেখা যায়। আর আর মাঝখানে রয়েছে মরুভূমি অঞ্চল। এই মরুভূমির বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে, অর্থাৎ এই ভিক্টোরিয়া গেপসাম, গেটস স্যান্ডি মরুভূমি। আমরা গেটস স্যান্ডি মরুভূমির চিত্র এখানেই দেখে ফেলেছি। তো এটা কিন্তু এই কালারটা এরকম নয়, অর্থাৎ স্টুডেন্টসরা এটাও একটু কায়দা করে করেছে, তোমরা এটা কিন্তু মনে করবে না যে এর কালার কিন্তু এরকম নয়। তো যাই হোক, এই গেট স্যান্ডি মরুভূমি এই গাছগুলো কিন্তু এখানে কিন্তু এই বিভিন্ন নাম রয়েছে। তাই তোমরা এই চিত্রটা কিন্তু একটা আইডিয়া করতে পারো। তো মরুভূমির মধ্যে মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ দেখা যায়। একে কি বলে? এই প্লায়া বলে বা মরুদ্যান দেখা যায়। যে এই জলের হ্রদ বা মরুদ্যান দেখা যায়। এই হ্রদ, যেটা জলের হ্রদ অর্থাৎ লবণাক্ত জলের হ্রদটাকে আমরা প্লায়া বলি। এবার চলে আসবো আরেকটু যে আশ্চর্যজনক জিনিস, যেগুলো সাধারণত ওশিয়ানিয়া মহাদেশেই পাওয়া যায়, আর কোথাও কিন্তু এটা পাওয়া যায় না। তাই আমি বলবো যে লাল বেলে পাথর শিলায় গঠিত আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিমের মালভূমি অঞ্চলের একটি দর্শনীয় বস্তু। এই যে আয়ার রক, এটা কিন্তু দর্শনীয় বস্তু। এটা সম্পর্কে টিকা কিন্তু আমি বেশ সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা কিন্তু এটা পড়ে নেবে, আমি তোমাদের সামনে শেয়ার করে দেবো। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। দেখো, এখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত দিনের বিভিন্ন সময় এর রং পরিবর্তন হয়। এবার দেখো, সূর্য যেমন যেখানে ওঠে, অর্থাৎ সেইভাবে কিন্তু রং পরিবর্তন হয়। এটা কখনো এটাকে লালচে বাদামি, কখনো হলদে, কখনো বা হালকা বেগুনি দেখতে লাগে। অর্থাৎ সূর্যের 7টি রঙের কিন্তু রঙগুলো মাঝে মাঝে কিন্তু এখান থেকেই কিন্তু দেখা যায়। তাই আমি বলবো যে এটাও কিন্তু একটা দর্শনীয় বিষয়, অর্থাৎ দর্শনীয় জায়গা। এটা কিন্তু দেখে মনে হচ্ছে অনেক ছোট, মনে হচ্ছে দূরে একটা ছোট্ট একটা ঢিবি, না এটা অনেক বড়। হ্যাঁ, তো এটা কিন্তু এখানে একটা দর্শনীয় বিষয়। এই কালারটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ঠিক অরিজিনাল কালার নয়, অর্থাৎ এর কালারটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন রং হয়। এবার আসবো আমরা অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি। দেখো, অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতি বিভিন্ন চিত্রের মধ্যে দিয়ে দেখো এগুলো বুঝতে হবে যে কোনগুলো, অর্থাৎ এটা ভূপ্রকৃতি, অর্থাৎ ভূপ্রকৃতির দিক থেকে অস্ট্রেলিয়া কি কি রয়েছে এইগুলো দেখো। এবার পূর্বের উচ্চভূমি রংটা দেখো, এই যে পূর্বের উচ্চভূমি। তাহলে আমরা কি করব? আমরা বলেছি যে সমস্ত সময় আমরা যখন পড়ব, দেখো এই এই যে অস্ট্রেলিয়া মহাদেশকে আমরা দেখতে পাচ্ছি, আমি বলেছি সব সময় কি করবে না, এই বইটাকে, ঘড়ি তো এই দিকে এরকম করে ঘোরে, আমরা কি করব, এই চিত্রটাকে ঠিকঠাক বুঝতে গেলে আমাদের এরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু দেখো জিনিসটা সহজ হবে, অর্থাৎ আমরাই বুঝতে পারবো যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অর্থাৎ এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। এটা কিন্তু আমরা খুব সহজেই বুঝে যাব। তাই আমি বলবো যে চিত্র দেখার সময় ওই নীতিটা কিন্তু সবাই মেনেই চলবে। তাহলে যে আগে দেখলে যে সমুদ্র কি কি আছে, এগুলো বিচার করতে কিন্তু এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু আমার চারিপাশে কি কি সমুদ্র আছে, চারদিকে কোন কোন সমুদ্র রয়েছে, সেটা কিন্তু পেয়ে যাবে, এটা সহজেই পাওয়া যাবে। তাই দেখো, আমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়েছিলাম, অর্থাৎ এইভাবে ছিল, এইভাবে করিয়ে নিয়েছিলাম। তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়ে গেল। দেখো, এইভাবে করলে পর্যন্ত এই পূর্ব দিকে কি আছে সমস্ত কিছু আমরা কিন্তু বুঝে যাব। তাই এইভাবে তোমরা ঘুরিয়ে নেবে। দেখো, পূর্বের উচ্চভূমির রংটা দেখো, এই যে খয়েরি রং। আবার পশ্চিমের মালভূমি দেখো, এই যে হালকা হলদে রং। আবার দেখো মধ্যভাগের নিম্ন সমভূমি, এই যে মধ্যভাগের সমভূমি, এই যে এটা এই দুটোর মাঝের অংশ, মধ্যভাগের নিম্ন সমভূমি, অর্থাৎ মধ্যভাগের সমভূমি। তারপরে দেখো যে উপকূলের সমভূমি, এই উপকূলের সমভূমি দেখো যে যে জায়গাগুলো এই রকম রংগুলো রয়েছে, সেই চিত্রটা দেখেই কিন্তু আমরা বুঝে যাব যে উপকূলের সমভূমিটা হ্যাঁ কোথায় কোথায় রয়েছে। দেখো, এখানেই কিন্তু দেখো এই যে সাগরগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ঠিক দেখে নিয়ে ওই চিত্রটা, অর্থাৎ যেটা কোশ্চেন আমি তোমাকে বললাম সেটা কিন্তু ফিল আপ করবে। এবার চলে আসবো সরি এবার চলে আসবো মধ্যভাগের উচ্চভূমি। এই মধ্যভাগের উচ্চভূমি দেখো পূর্বে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, আর পশ্চিমে মালভূমি, মাঝের সমতল অংশ, অর্থাৎ গ্লে আর সেলডাউন নামে দুটি উচ্চভূমি এই সমতল ভূমিকে 3 ভাগে ভাগ করেছে। অর্থাৎ দক্ষিণে রয়েছে মার্ডার্লিং অববাহিকা, অর্থাৎ রিভোরিনা সমভূমি, মাঝে আয়ার হ্রদের অববাহিকা, এবং উত্তরে
কার্পেন কার্পেন্টারিয়া নিম্নভূমি, এই কার্পেন্টারিয়া নিম্নভূমি অঞ্চলে শিলাস্তরের আকৃতি এমনই, হ্যাঁ, এমনই কিরকম, এই গামলার মতো। দেখো এই গামলা দেখেছি তো আমরা, হ্যাঁ গামলা দেখেছি, বেশিরভাগ সময় দেখা যায় যে মিষ্টির দোকানে গামলা দেখো না, বা বিবাহ অনুষ্ঠানে বড় ধরনের একটা অ্যালুমিনিয়ামের পাত্র আসে, ওটাকেই বলা হয় গামলা। তো ওই গামলাটা একটু ধারটা একটু খাড়া মতন, তো কিন্তু দেখো কিছু গামলা থাকে ওই যে বাটির মতন, ঠিক জাস্ট লাইক কিরকম জানো তো, ঠিক আমি এরকম বলবো গামলাটার চিত্রটা কিরকম বলো তো, ঠিক এই যে এরকম একটা গামলা থাকে এরকম, দেখো এরকম একটা গামলা থাকে এরকম খাড়া মতো হয়ে, এরকম একটা গামলা থাকে, এটাও এটুকু ধরে নিতে পারো। কিন্তু আরেকটা গামলা থাকে কিরকম, এরকম গোলাকৃতি, কিন্তু এই রকম, হ্যাঁ এরকম বড়, এই ধার একটা বড় করে ধার বাঁধানো থাকে, এটাকে গামলার ধার বলা হয়। এটাকে যদি উল্টে দিই ঠিক জাস্ট লাইক এইরকম একটা চিত্র কিন্তু তোমাদের সামনে আসবে। তাই আমরা এই আকৃতিটাও বুঝে গেলাম যে কিরকম আকৃতিটা। দেখো এবার চলে আসবো আমরা, দেখো গামলার মতো যে কূপ খুললো, তো যে কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে, একেই কিন্তু আর্টেজিও কূপ বলে। এটাও কিন্তু টিকা টাইপ কোশ্চেন আসতেই পারে, এটা কিন্তু আর্টেজিও কূপ। এই দেখো এই যে উল্টানো গামলার মধ্যে যদি উল্টে দিই তাহলে কি আছে, দেখো এই সমতল অঞ্চলটা কোন জায়গাটাতে, এখান থেকে বৃষ্টি হচ্ছে, এই যে সমতল অঞ্চল গাছপালা এখানটায়, আর এই দেখো এখান যে সম্পৃক্ত স্তর, এই যে অসম্পৃক্ত স্তর, এই যে অসম্পৃক্ত স্তর, এই দুটো স্তরের মাঝে জলটা কিন্তু জমা হয়ে থাকে। তো যখন বৃষ্টি হয় তখন কি হয়, এই বৃষ্টির জলগুলো এই স্তরের মতো গামলার মতন এই যে অঞ্চলগুলোতে ঢুকে যায়, ঢুকে গেলে এই এদিক থেকেও ঢুকছে এদিক থেকে ঢুকে, বৃষ্টির জলগুলো দেখো চিত্রের মধ্যে ঠিক সুন্দর করে বোঝার চেষ্টা করো যে আমরা যে অনেক বড় চিত্র বা অনেক কঠিন চিত্র তা নয়, কিন্তু আমি বলবো যে এটা কিন্তু বোঝারই মতো। দেখো বৃষ্টির ধারা নামছে, নেমে এখান থেকে বৃষ্টি হয়ে এই যে অঞ্চলগুলো এটাকে কিন্তু এখান থেকে জলগুলো জমছে। এবারে এই জমা জল কি হয়, এখানে যদি আমি কি করি কূপ খুঁড়ি, অর্থাৎ আমি যদি কলের পাইপও পুঁতি বা কূপও খুঁড়ি, কূপ খুলে জায়গাটা ফাঁকা হয়ে গেল, আর কলের পাইপ পুঁতে এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে এবার এই ফিল্টারের ভেতর দিয়ে যে ঠিক কীরকম বলো তো, ঠিক এইরকম যদি ব্যাপারটাই হয়, যে এইরকম চিত্রটাই যদি হয়, তাহলে দেখো এরকম চিত্রটাই যদি হয়ে থাকে, তাহলে যদি এখানে জলটা এসে এখান থেকে জলটা এরকম জমছে, এখান থেকে বৃষ্টিগুলো ফোঁটাগুলো পড়ছে, পড়ে এই বৃষ্টির জলগুলো এখানে আসছে, আর এদিকের বৃষ্টির জলগুলো এই যে বৃষ্টিগুলো হচ্ছে এই বৃষ্টির ফোঁটাগুলো এসে এখান দিয়ে নামছে, নেমে এইরকম একটা জায়গাতে কিন্তু এটা জমা হচ্ছে। জমা হওয়ার পরে কি হচ্ছে, এই যে শিলা অর্থাৎ সম্পৃক্ত স্তর অসম্পৃক্ত স্তর, এখানে যদি আমি সমতল অঞ্চলটা ধরি, ঠিক এখানটায়, এখানে যদি পুরো গামলার মতো বলেছি চিত্রটা, এখান থেকে যদি আমি একটা কূপ খুঁড়ে নিয়ে আসি, নিয়ে এসে এই স্তরের মধ্যে ঢুকি, অর্থাৎ এখান থেকে কূপ খুঁড়ে নিয়ে এসে এখানে চলে আসলাম, বা এখান থেকে আমি কি করলাম একটা কলের পাইপ নিয়ে এসে আমরা কি করলাম কলের পাইপ পুঁতে দিলাম, দিয়ে এখানে একটা ফিল্টার থাকছে, এই ফিল্টারের ভেতর দিয়ে কি হচ্ছে জলগুলো কি হচ্ছে উপর দিকে উঠে যাচ্ছে। তো এখানে যখনই আমি মুখটা বের করে দেবো তখন কি হবে, এই কলের মুখ থেকে এমনি কিন্তু জলটা বেরিয়ে আসবে, এমনি জল বেরিয়ে আসবে, এটা থেকেও কিন্তু জলগুলো কিন্তু উপচে বেরিয়ে আসবে। কেন না, এটা দেখো কিরকম, এখানে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে, এই যে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জলগুলো কিন্তু কি হচ্ছে এখানে জমে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলো জমছে, এখানে এখানে জায়গাগুলো এসে জমছে, এই জমার পর এখানে জলের একটা চাপ থাকছে, অর্থাৎ এই যে গভীরতাটা, এই যে এখানের গভীরতাটা এইটা কিন্তু আর একটু ক্রমশ বাড়ছে, তাহলে এটা আর একটু উপর দিকে উঠে যাবে, এটা আর একটু উপর দিকে উঠে যাবে, উঠে গেলে কিন্তু এখানে জলস্তরটা প্রচুর অংশ বেড়ে যাবে, বেড়ে যাওয়ার ফলে এখানে কিন্তু যেই ফুটো করব অর্থাৎ কূপ করব, এখানে জলের চাপটা ঊর্ধ্বমুখী হয়ে যাবে, এখানে যেই ঊর্ধ্বমুখী হয়ে যাবে এর মুখ দিয়ে কিন্তু এমনি পাম্প ছাড়াই, অর্থাৎ পাম্প ছাড়াই কিন্তু এখান থেকে জল গপ গপ করে পড়তে থাকবে। তো এরকম জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি, তোমরা অর্থাৎ আমরা সকলেই তো পশ্চিমবাংলার অর্থাৎ গ্রাম বাংলার মানুষ, কিছু কিছু শহরাঞ্চলের মানুষ, তাই আমি বলবো যে যারা শহরে থাকি তারা আমরা দেখতে পাবো না, অর্থাৎ গ্রামগঞ্জ অর্থাৎ পশ্চিমবঙ্গ মানেই কিন্তু গ্রাম, আমরা গ্রামে গেলে অনেক সময় দেখি যে কি না এই আর্টিজিও কূপের মতন দেখি একটা জিনিস, কি জিনিস জানো, মাঠে যারা কৃষকরা চাষ করে, এই চাষ করার সময় কিন্তু মাঠে অনেক সময় বর্ষাকালে কি হয় জল জমে যায় বলে কৃষকেরা কি করে ওই মাঠ থেকে ওই শ্যালো মেশিনটা, অর্থাৎ যে মেশিনের সাহায্যে জল তুলে চাষ করে, সেখানে কিন্তু ওই শ্যালো মেশিনটাকে খুলে নিয়ে আসে, আর মাথাটা কিন্তু ঠিক এইরকম একটা কিরকম চিত্রের মতো থাকে, অর্থাৎ যে এই যে একটা চিত্র এরকম থাকে, যেমন দেখো এরকম, এটা একটুখানি দেখাই, দেখো এই যে কৃষকরা যদি ঠিক এরকম ভাবে এই যে মাঠের এই যে চারিদিকে ধরো এখানে নদী, এখানে যেমন জলাশয় জমেছে, এটা মাঠ, এখানে কিন্তু এই কৃষকরা যে শ্যালো মেশিনগুলো পোতে না, পোতার পরে বর্ষাকালে জলের জন্য এখান থেকে এই শ্যালো মেশিনটাকে উঠিয়ে নিয়ে যায়, এই উঠিয়ে যখন নিয়ে যায় তখন এখানে কিন্তু নদীর
জলস্তরে কিন্তু উচ্চতা বেড়ে যায়, এখানে জলস্তরের উচ্চতা বেড়ে যায়, এখানে চারিদিকে জলস্তরের উচ্চতা বেড়ে যায়, অর্থাৎ বর্ষাকালে প্রচুর জল হয়, এই জায়গাগুলো জল জমে যায়। তাহলে দেখো এইদিকে জলের একটা চাপ, এদিকে একটা জলের চাপ, এই সবই ঊর্ধ্বমুখী চাপ দেয়। এই ঊর্ধ্বমুখী চাপের ফলে কিন্তু এই শ্যালো মেশিনেও কিন্তু এই যে এখানে আমি দেখালাম যে এইরকম একটা ব্যাপার ঘটে, অর্থাৎ কল কূপ খুললে বা এই যে কল পুতলে পরে কিন্তু এই মাঠেও গিয়ে দেখবে যে অনেকে আমরা দেখেছি যে গিয়ে দেখবে যে এই মেশিন, এই শ্যালো মেশিনের মুখ থেকে কিন্তু গপ গপ করে জল পড়ছে, বা কলের ভিতর থেকে কল চাপলে ভীষণ জোরে জল বেরিয়ে আসছে, বা কল খুলে ফেললে পাইপ দিয়ে মুখ অনবরত জল ফোয়ারার মতো বেরিয়ে আসছে। হ্যাঁ, তো এটা হয় কেন? এটা কিন্তু সেই আর্তেজীয় কূপের মতোই চিত্র, কিন্তু এই একই রকম, হ্যাঁ, মানে একই রকম কিন্তু ফিচার্সগুলো, যে এটাও কিন্তু ওখানে হয়ে থাকে। তো আমরা এই গ্রামগঞ্জে যারা বসবাস করি তারা কিন্তু মাঠে গেলেই কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো দেখতে পাই। এটাও কিন্তু আমাদের জানার বিষয়। এরপরে আসবো আমরা উপকূলের সমভূমি, অর্থাৎ অস্ট্রেলিয়ার চারপাশে উপকূল ভূমি, উপকূলেই সমভূমি রয়েছে, তবে বেশিরভাগ সমভূমিই খুব সংকীর্ণ। উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর এবং গ্রেট, অর্থাৎ গ্রেট গ্রেট দক্ষিণ গ্রেট অস্ট্রেলিয়ান বাইটের উপকূল কিছুটা চওড়া, আর উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্র ধরে সমুদ্রের মধ্যে সমান্তরালভাবে রয়েছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ। এই দেখো নানা জীবের অবস্থান এই গ্রেট ব্যারিয়ার রিফে। তুমি ভাবতে পারছো যে আমরা কি শুধুমাত্র যে পরিবেশে যে সৌন্দর্য আছে এটাই কিন্তু নয়, অর্থাৎ সমুদ্রের তলদেশেও কিন্তু এইরকম একটা জিনিস, কিন্তু এইরকম চিত্র, যে বিচিত্র ধরনের মানে চিত্রগুলো কিন্তু এই গ্রেট ব্যারিয়ার রিফ এখানেই কিন্তু দেখা যায়, আর পৃথিবীর অন্যান্য জায়গায় দেখা গেলেও কিন্তু সেটা খুব কম। তাই আমি বলবো যে এই বিচিত্র ধরনের বিচিত্র জিনিসগুলো কিন্তু বিচিত্র মহাদেশেই সম্ভব, যেটা নাকি 10,000-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত, সেই হচ্ছে এই ওশেনিয়া মহাদেশ। এই ওশেনিয়া মহাদেশের কিন্তু এই প্রবাল প্রাচীর, অর্থাৎ গ্রেট ব্যারিয়ার রিফ, এটা কিন্তু খুব বিখ্যাত। এটা কিন্তু পরীক্ষার আসার মতো, এটা কিন্তু টিকাটাই আসতেই পারে, তাই আমরা এটা পড়ে নেব। এরপরে চলে যাব আমরা 111 থেকে 112 পাতায় চলে যাব। 112 পাতায় গিয়ে আমরা আবার দেখব যে এখানে আর কি কি আছে। দেখো আর বেশি কিছু নেই, আর একটু সামান্য কিছু বিষয় আছে। এই সামান্য কিছু বিষয়গুলোর মধ্যে দেখো গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল থেকে 80 থেকে 205 কিমি দূরত্বে প্রবাল কীট জমে সমুদ্রের মধ্যে যে আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে। এই প্রবাল প্রাচীর উপকূলের সমান্তরালে প্রায় 2000 কিমি প্রশস্ত। আমি বলেছি যে অনেকটা জাহাজ চলাচলে দেখো বাধা দেয়, অর্থাৎ জাহাজ বেঁধে যায়। অর্থাৎ আমরা দেখি না খাল বিলে যখন নৌকা চালায় বা ডোঙা, টিনের ডোঙা চলে, তাই চলতে চলতে কোথাও একটা থেমে পড়ে, কেন না মাটিতে আটকে গেছে, অর্থাৎ গাছপালায় আটকে গেছে, কচুরিপানাতে আটকে গেছে, এরকম আটকে যায় জাহাজ। তো সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গেট, হ্যাঁ, গ্রেট ব্যারিয়ার রিফ। এটা নামকরণের ক্ষেত্রেও কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এর সম্পর্কে ছবি ও তথ্য জোগাড় করো, যে আমরা এই গ্রেট ব্যারিয়ার রিফের কিন্তু বিভিন্ন চিত্র আমরা জোগাড় করতে পারি। এবার আমাদের দেশের কোথায় কোথায় এই প্রবাল প্রাচীর আছে বলো তো, অর্থাৎ এই আমাদের দেশে কোথায় কোথায় আছে, এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব, যে আমাদের দেশের কোথায় কোথায় এই অর্থাৎ গ্রেট ব্যারিয়ার রিফের অর্থাৎ এই প্রবাল প্রাচীর আছে। তো এর কোশ্চেনটাও আমরা শেয়ার করব, যে এগুলো কিন্তু এখানে আমাদের আছে। তাহলে দেখো এটা কিন্তু আমরা প্রশ্নের সাথেই শেয়ার করব, তাহলে সবচেয়ে সুবিধা হবে। এবার এই মানচিত্রের মধ্যে কোসিয়াস্কো সিঙ্গো, অর্থাৎ গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি, কম্বালি মরুভূমি, কার্পেন্টারিয়া উপসাগর, গ্রেট অস্ট্রেলিয়ান বাইট চিহ্নিত করতে হবে। অর্থাৎ এটা আমরা ম্যাপ যেভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নিয়ে শেয়ার করলাম, সেইভাবে তোমরা কিন্তু শেয়ার করবে, তাহলে কিন্তু খুব সহজেই এর উত্তরটাও কিন্তু পেয়ে যাবে। আর যদি না পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে, অবশ্যই আমি তোমাদের কথা দিলাম এই প্রশ্নটার উত্তরটাও কিন্তু তোমাদের বলে দেবো। আর এটা তো আজকে শেয়ারই করে দেবো প্রশ্নের মধ্যে। তাহলে কিন্তু আজকে এইটুকুই থাকলো। এরপরে আর একটা পার্ট হলে কিন্তু আমাদের ওশেনিয়া মহাদেশ হয়ে যাবে, আর তারপরে থাকবে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি, এটা কিন্তু একটা আলাদা চ্যাপ্টার। আজকে কিন্তু এটুকুই তোমাদের শেয়ার করলাম, এবং শেয়ার করার সাথে সাথেই আমি তোমাদের সঙ্গে আজকে কিছু কোশ্চেন শেয়ার করব, যে কোশ্চেনগুলো কিন্তু খুব জানার বিষয়। অর্থাৎ সেই কোশ্চেনগুলো জানার আগে আমরা কিন্তু ঠিক করেই নেব যে এই কোশ্চেনগুলো যদি আমরা আগে থেকে পরীক্ষার আগে থেকেই অর্থাৎ প্রিপারেশনটা নিয়ে রাখি, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তাই আমি বলবো যে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পড়ে নেবে। এই কোশ্চেনগুলো শেয়ার করার আগে
কিন্তু কোশ্চেনগুলোর একটা স্ক্রিনশট তুলে নেবে, তাহলে কিন্তু তোমরা কোশ্চেনগুলোর উত্তর পুরোটা পেয়ে যাবে। তাহলে চলো এই কোশ্চেনগুলো আলোচনা করি উত্তর সমেত। সরি, দেখো 1 নম্বর কোশ্চেন, ওশিয়ানিয়া কি? আমি বলেছি যে আজকের এই ভিডিওটার মধ্যে এমন কিছু বিচিত্র কথা বলবো বা বিচিত্র ধরনের প্রশ্ন থাকবে, অর্থাৎ দ্বীপটা যেমন বিচিত্র ধরনের, এবার প্রশ্নগুলোও কিছু বিচিত্র ধরনের থাকবে, যে ওশিয়ানিয়া কি আসলে। তাহলে দেখো, এটি পৃথিবীর স্থলভাগের সবচেয়ে ছোট মহাদেশ, এটা জানলাম। 2 নম্বর কোশ্চেন, দেখো ওশিয়ানিয়া মহাদেশ কোথায় অবস্থিত? এটি প্রশান্ত মহাসাগরে কিন্তু অবস্থিত। আর 3 নম্বর কোশ্চেন, দেখো ওশিয়ানিয়া মহাদেশের অদ্ভুত প্রাণী কোনটি? অর্থাৎ এই ওশিয়ানিয়া মহাদেশের অদ্ভুত প্রাণীটি হলো ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুকে আমরা সবাই চিনি, অর্থাৎ যার পেটে কিন্তু একটা থলি থাকে, অর্থাৎ ব্যাগের মতো অংশ থাকে, সেটাই হচ্ছে ক্যাঙ্গারু, এটা কিন্তু আমরা জানি। 4 নম্বর কোশ্চেন, দেখো পৃথিবীর গভীরতম স্থান কোনটি? এবার দেখো, এই পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত। তাহলে এই মারিয়ানা খাতে কিন্তু একটা ভয়ঙ্কর, অর্থাৎ এখানে ভয়ঙ্কর জীবজন্তুরা বসবাস করে, অর্থাৎ জলজ প্রাণীরা বসবাস করে। যেমন আমরা বড় ধরনের সাপ বা তিমি এইখানে বসবাস করে। এবার এখানে যে গভীরতা, তো তোমরা তো মারিয়ানা খাতে পড়ে নিয়েছো, আমরা বইতে পড়ে নিয়েছি, কিন্তু গভীরতা দেখো কত, 11,000 মিটার। তোমরা ভাবতে পারছো যে কতটা? হ্যাঁ, ঠিক বুঝতে পারবে। এবার যদি একটা কথা বলি, তোমরা সহজে 11,000 মিটার একটু আইডিয়া হবে, তাহলে কোনো এখান থেকে আমাদের স্কুল পর্যন্ত হবে না। না, স্কুল পর্যন্ত নয়, এটা কতটা হবে জানো? প্রায় 36,000 ফিট। তার মানে ভাবতে পারছো, একটা স্কেল 1 ফিট করে, অর্থাৎ 12 ইঞ্চি করে 1 ফিট। তাহলে এই 36,000 খানা স্কেল, অর্থাৎ যে স্কেল আমরা বড় অঙ্ক খাতায় পাশে মার্জিন কাটো, অর্থাৎ কাঠের বড় স্কেল, এই কাঠের বড় স্কেল হচ্ছে 1 ফিট। তাহলে ভাবো, এই 36,000টা স্কেল পরপর জোড়া দিয়ে যতটা হবে, এটা তোমার স্কুল হবে না তোমাদের গ্রাম থেকে ছাড়িয়ে বা তোমাদের লোকালয় থেকে একটা শহর হয়ে যাবে, এটা কিন্তু, বা একটা শহরের থেকে আর একটা শহর হয়ে যাবে, এতটা হবে, কিন্তু তোমরা কিন্তু বুঝতেই পারছো যে ঠিক কত গভীরতা। তারপরে দেখো, পরে কোশ্চেন হচ্ছে, সিডনি হারবার ব্রিজ কোন মহাদেশে অবস্থিত? অর্থাৎ এটি ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত, বা অস্ট্রেলিয়ার সিডনি শহরের কাছে এটা অবস্থিত। তারপরে আসবে কোশ্চেনটা যে এই মৌনা লোয়া কি? তাহলে দেখো, এটি একটি আগ্নেয়গিরি। এটি সাম্প্রতিক বিস্ফোরণ ঘটেছিল কত সালে জানো? অর্থাৎ 24শে মার্চ থেকে 15ই এপ্রিল কিন্তু এটা সক্রিয় ছিল। এটা কত সাল জানো? সেটা ছিল 1984 সাল পর্যন্ত। তাহলে ভাবো, 1984 সাল, আমরা তো অবশ্যই জন্মেছি, তোমরা জন্মাওনি। তোমরা যারা এই 2000 সালের পরে এসে তোমাদের সব জন্ম, তাহলে 2000 সালের পরে দেখো কত না, প্রায় 10 পেরিয়ে যাওয়ার পরে তোমাদের জন্ম। এখন 2025 সাল, তাহলে 10 পেরিয়ে তোমাদের বয়স প্রায় 15 বছর হতে চললো, 8, তাহলে অর্থাৎ 9, 10, অর্থাৎ 12 সাল, 2012 সালের পরে তোমাদের সব জন্ম। তাই আমি বলবো যে তাহলে দেখো কতটা যুগ আগে, হ্যাঁ, তোমাদের থেকে কতটা যুগ আগে ঘটেছিল, কিন্তু এখন কিন্তু এটা সুপ্ত। 7 নম্বর কোশ্চেন, দেখো পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি? অর্থাৎ দেখো, এটি গ্রেট ব্যারিয়ার রিফ, এটি 2900। এবার চলে আসবো আমরা পরের পাতাতে, অর্থাৎ এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে, তা না হলে কিন্তু আমরা উত্তরটা সঠিকভাবে দিতে পারবো না। তাই দেখো, এটা কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও সুন্দর করে, দেখো সুন্দর করে, হ্যাঁ, চলে আসে 2000 কত, এটা দেখো কতটা, অর্থাৎ 2900টি। এই 2900টি, চলে আসি আমরা পরের পাতাতে, হ্যাঁ, 900টিরও বেশি পৃথক প্রবাল প্রাচীর এবং 900টি দ্বীপ নিয়ে গঠিত, যার মধ্যে 600টিরও বেশি শক্ত ধরনের এবং নরম প্রবাল রয়েছে। তাহলে আমরা প্রবাল প্রাচীর এমনি বলেছি, বিচিত্র কিছু জিনিস আছে, সেই প্রশ্নের মধ্যে আমি কিন্তু তোমাদের জানিয়ে রাখবো। কারণ কি, এই সমস্ত বলার উদ্দেশ্যই কি, তোমরা হয়তো ভাবতে পারছো যে এই ধরনের কোশ্চেন তো আমাদের আসবে না। হ্যাঁ, আসবে না। যদি দেখো এই গ্রেট ব্যারিয়ার রিফ কি, এখানে যদি একটা টিকা টাইপ লিখতে দাও, অর্থাৎ টিকা লিখতে দেয়, তাহলে কোনো স্টুডেন্টস, আমি বলবো যে যারা সাধারণত 90-95 মার্কস অ্যাচিভ করতে চাও, বা 90-95 থেকে 100 পর্যন্ত দেন, এই যে তোমরা জানো যে আমরা 90-95 হারগিস পেয়ে যাবো, কিন্তু তাদের জন্যই বলবো যে তারা কিন্তু এইগুলো ফলো করবে। আর আমি বলবো সবাই ফলো করবে, যে অর্থাৎ যার মনে থাকবে সেই লিখবে, কিন্তু
যারা এরকম 90-95 এর উপরে টার্গেট তারা কিন্তু এগুলো ফলো করবে, এগুলো লিখলেই কিন্তু এক্সামিনার নাম্বার দিতে বাধ্য, অর্থাৎ এক্সামিনারের কাছ থেকে নম্বরটা কেড়েই নিতে হবে, অর্থাৎ কেড়েই নেবো, অর্থাৎ আমাদের সেটা ক্রেডিট, অর্থাৎ আমরা ক্রেডিট না দেখালে কিন্তু আমরা কোনো কাজে সফলতা পাবো না। তাই বলে না, কথায় বলে হ্যাঁ, নো রিস্ক নো গেইন, অর্থাৎ গেইন করতে গেলে কিন্তু রিস্ক নিতে হবে। তাই এটা পড়বো। ৮ নম্বর দেখো, গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? এটি উত্তর অস্ট্রেলিয়ার, অর্থাৎ কুইন্সল্যান্ডের মধ্যে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো যে ৯ নম্বর, সিডনি হারবার ব্রিজ কি ধরনের ব্রিজ? দেখো আমি ওখানে তো ব্রিজের কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে বিচিত্র বিচিত্র জিনিস, হ্যাঁ বিচিত্র জিনিসই। দেখো এটি একটি বিখ্যাত ইস্পাত খিলান, খিলান সেতু, খিলান খিলানপ্রদ সেতু। দেখো খিলান খিলানপ্রদ সেতু কথাটা হচ্ছে যে যে খিলানটা কিরকম, খিলানটা হচ্ছে এইরকম। দেখো এই যে খিলান আমরা দেখেছি না, যে আমাদের বাড়িতে আমরা জানলাতে দেখি না, দেখো এই যে এখানটায় দেখো, আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই, ঠিক এরকম জায়গাটায়, এরকম জায়গাতে দেখালে তোমরা বুঝতে পারবে যে ধরো এখানে একটা ঘরের বারান্দা, বা আমরা একটা বারান্দায় যাচ্ছি, এই যে ঘরের মধ্যে দেখো এইরকম একটা আর্চিং থাকে, দেখো এই ঘরের দেয়ালের মাঝখানে ঢোকার সময় এরকম একটা আর্চিং থাকে, এটাকেই খিলান বলে। এই যে না ঢাকা থাকে, দেখো এইরকমই ব্রিজটা তার সাথে সাধারণত, তাই এটাকে আমরা খিলান বলবো। তো বলেছে যে সিডনি হারবার ব্রিজ কি ধরনের ব্রিজ? এটি একটি বিখ্যাত ইস্পাত খিলান সেতু, সেতু যা 1932 সালে খোলা হয়েছিল। আর আমি বলেছি যার মধ্যে দিয়ে কিন্তু ট্রেন চলাচল করে। ভাবো সেতুটা খুব কম বড় নয়, ট্রেন চলে, সমস্ত রকম যানবাহন সেখানে কিন্তু চলে। আর কি চলে? সাইকেল চলার জন্য বা লোক চলার জন্য আলাদা জায়গা রয়েছে। এবার আসবো পরে কোশ্চেনে, অর্থাৎ ইস্টার আইল্যান্ডের রহস্যময় মূর্তি গুলো কি বলে, গুলোকে কি বলে? দেখো এটাও কিন্তু একটা বিচিত্র ধরনের, দেখো যে এই মোয়াই বলে, অর্থাৎ এদেরকে মোয়াই বলে, কারণ কি এগুলি রূপনুই জনগণের নির্মিত, অর্থাৎ রূপনুই একটা জাতি গোষ্ঠী, অর্থাৎ আদি হ্যাঁ জাতিগোষ্ঠী, এই জনগোষ্ঠী নির্মিত। এরা সাধারণত আদিবাসী জনগোষ্ঠী, তাদের পূর্বপুরুষের কথা মনে রেখে তারা কিন্তু এগুলো করে রেখেছে। তো এটা কিন্তু আমাদের সব বই থেকে, আমাদের পাঠ্য বইতে লেখা ছিল না, আমরা আমাদের পাঠ্য বই, আমরা অর্থাৎ যে বইগুলো আমরা পড়ি সেখান থেকেই কালেক্ট করে এগুলো লেখা। তাই আমি বলেছি যারা ভালো স্টুডেন্ট তাদেরকে কিন্তু এগুলো জানতেই হবে, অর্থাৎ স্কুলে কিন্তু টিচাররা এইভাবে জিজ্ঞাসা করতেই পারে, তখন কিন্তু উত্তরটা দিতে পারলে টিচারও ভাববেন যে না, এরা অনেক বন্ধু অন্যান্য বইও ঘাঁটে। তাই আমি বলবো যারা 90-95 অ্যাচিভ করো তারা কিন্তু 100 অর্থাৎ 100% অ্যাচিভ করার জন্য কিন্তু এগুলো লিখবে। এবার দেখো মোয়াইয়ের সংখ্যা কত? এবার এই সংখ্যাটা দেখো, হ্যাঁ কত? 887টিরও বেশি এই মোয়াইয়ের সংখ্যা। আবার তারপর কোশ্চেন দেখো, ওশেনিয়ার জনসংখ্যা কত? মাত্র প্রায় 3.5 কোটি। এটি দেখি বলেছি যে আমাদের জনসংখ্যার, অর্থাৎ 2011 সালের জনগণনা অনুসারে যে পশ্চিমবঙ্গের এখন জনসংখ্যা প্রায় 11 কোটি। তাহলে দেখো 11 কোটি থেকে তার আমাদের এই পশ্চিমবঙ্গে যত জনসংখ্যা তার অর্ধেকেরও কম কিন্তু এখানে জনসংখ্যা। তারপর কাছে দেখো ওশিয়ানিয়ার বিচিত্র পশুগুলির নাম কি কি? দেখো এই ওশিয়ানিয়ার বিচিত্র পশুগুলো বলছে কি কি, অর্থাৎ বিচিত্র ধরনের দ্বীপে বিচিত্র ধরনের পশু পাখিগুলি দেখা যায়, ক্যাঙ্গারু, ওয়ালবি, হংস, চঞ্চু, কোয়ালা, এমু, কিউই পাখি ইত্যাদি এখানকার বিচিত্র ধরনের প্রাণীগুলো। কারণ বিচিত্র বলবো, দেখো ক্যাঙ্গারুটা বিচিত্র ধরনের, এই দেখো এমুটা বিচিত্র ধরনের, এটা তো প্রায় বিলুপ্তই হতে চলেছে, কিউই বিলুপ্ত হতে চলেছে, এই সব কটাই কিন্তু এরা ইম্পর্ট্যান্ট এবং এরা কিন্তু বিচিত্র ধরনের। এরপরে চলে যাব আমরা পরের পাতা থেকে একটা স্ক্রিনশট আবার তুলে নিতে হবে, স্ক্রিনশট তুলে নিলেই কিন্তু তোমরা ভালো কোশ্চেনগুলোর উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, এবার পড়বো আমরা 14 নম্বর কোশ্চেন। আমি বলেছি যে ইউক্যালিপটাস গাছ, অর্থাৎ ইউক্যালিপটাস গাছের জন্ম কোথায়? অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশে। ইউক্যালিপটাস গাছ সম্পর্কে আমি বলেছি যে এই গাছ কিন্তু এই অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু এই বাকল মোচন করে, পেয়ারা গাছের ছাল যেমন উঠে চলে যায়, ঠিক এই গাছের ছালটা পুরোটাই উঠে চলে যায়, লম্বা ধরনের গাছ, অনেক লম্বা হয়, আমাদের এখানকার সাধারণ গাছের থেকে অনেক বড় হয়। এটা কিন্তু জন্ম ওশিয়ানিয়া মহাদেশে, ওখান থেকেই কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। 15 নম্বর কোশ্চেন দেখো, ওশিয়ানিয়া মহাদেশের প্রতি বছর কতজন পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন? 1,20,00,000। তাহলে ভাবতেই পারছো যে সেখানের অর্থাৎ সেই মহাদেশের উপার্জনটা কত হতে পারে। ঠিক, তো যাবে তো ওশিয়ানিয়া মহাদেশ, তো এখান থেকে আমাদের পশ্চিমবাংলা থেকে কলকাতায় গিয়ে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার মতো নয়, এটা কিন্তু অনেকটা দূরে, যেখানে যেতে গেলে অনেক সময়ও লাগে আর আর্থিক সহযোগিতা তো লাগেই।
পরে আসবো যে ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অর্থাৎ মাউন্ট উইলসেল, উচ্চতা হতে 4,509 মিটার, এটা কিন্তু উচ্চতাটাও দিয়ে দিয়েছি। 17 নম্বর কোশ্চেন, ওশিয়ানিয়ার দীর্ঘতম নদী কোনটি, অর্থাৎ মারে ডার্লিং, দৈর্ঘ্য কত, 3,375 কিমি, এটা মিটার নয় কিমি। তারপর দেখো 18 নম্বর কোশ্চেন, দেখো ওশিয়ানিয়ার বৃহত্তম দেশ কোনটি, অর্থাৎ অস্ট্রেলিয়ান, হ্যাঁ এই অস্ট্রেলিয়াতে ওশিয়ানিয়ার বৃহত্তম দেশ। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেন, দেখো ওশিয়ানিয়ার জনসংখ্যা ও ভাষা কত। ওশিয়ানিয়ার জনসংখ্যা হচ্ছে 3,51,62,670 জন, এবং এটা কিন্তু 1911 সাল, আর ভাষা 28টি, এটা কিন্তু আমরা পড়ব। 20 নম্বর কোশ্চেন, দেখো এবেল তামসন কে ছিলেন। এই এবেল তামসন ছিলেন একজন ডাচ নাবিক। তিনি 1644 অর্থাৎ 1644 সালে, 44 সালে চলে যাবে, এইটুকু একটু বাদ আছে, একটু ভুল হয়েছিল, তোমরা কিন্তু এটুকু পড়বে না, হ্যাঁ চলে যাবো পরের পাতায়। অর্থাৎ তিনি 1644 সালে পড়ে যাব, চলে যাব পরের পাতা, একটা স্ক্রিনশট তুলে নেবে, পড়তে সুবিধা হবে তোমাদের। হ্যাঁ, সালে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, টোঙ্গা, ফিজি দ্বীপপুঞ্জে পৌঁছন। আর জেমস কুক কে ছিলেন। এবার দেখো জেমস কুক, 21 নম্বর কোশ্চেন, জেমস কুক তিনি ছিলেন একজন ইংরেজ নাবিক, অভিযাত্রী এবং মানে মানচিত্রকর। তাহলে দেখো আমরা এখানে সাধারণত জেমস কুক পড়েছি, কিন্তু ইংরেজ নাবিক, অভিযাত্রী, একজন নাবিক, অভিযাত্রী ও মানচিত্রকর, অর্থাৎ মানচিত্র তৈরি করেছিলেন তিনি। তিনি এই তিনি তিনি অষ্টাদশ শতাব্দীতে সিডনি ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপে পা রাখেন। তারপরে আসবে 22 নম্বর কথা, অর্থাৎ অস্ট্রেলেশিয়া কথার অর্থ কি, অর্থাৎ দক্ষিণের দেশ। তারপরে কাছে 23 নম্বর, ওশিয়ানিয়ার একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, অর্থাৎ গ্রেট ডিভাইন রেঞ্জ। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন, দেখো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, অর্থাৎ মাউন্ট কোসিয়াস্কো, উচ্চতা হচ্ছে 2228 মিটার। তারপরে কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, ওশিয়ানিয়ার কয়েকটি মরুভূমির নাম লেখো, অর্থাৎ ভিক্টোরিয়া, গিবসাম, গ্রেট স্যান্ডি মরুভূমি, এই গ্রেট স্যান্ডি আমরা পড়েছি, এটাও আমরা পড়েছি, এটাও পড়েছি। প্লায়া কি, দেখো মরুভূমির মধ্যে মাঝে মাঝে। এবার চলে যাবো 26 নম্বর কোশ্চেন, প্লায়া কি, মরুভূমির মধ্যে মাঝে মাঝে। পরের পাতায় চলে যাব, পরের পাতা একটা স্ক্রিনশট তুলে নিতে হবে, স্ক্রিনশট তুলে নিলে কিন্তু সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ, স্ক্রিনশট তুলে নাও, হ্যাঁ পড়তে সুবিধা হবে। মাঝে মাঝে লবণাক্ত জলের হ্রদ বা মরুদ্যান দেখা যায়, একেই প্লায়া বলে। টিকা লেখো, আমি বলেছি টিকা লিখবো যে আয়ার রক। এই আয়ার রক, আয়ার রক দেখো, এটি লাল বেলে পাথর, শিলার গঠিত। আয়ার রক অস্ট্রেলিয়ার পশ্চিম মালভূমি অঞ্চলের এটি দর্শনীয় বস্তু। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে এর রং বদলে যায়, আর কখনো লালচে বাদামি বর্ণ, কখনো বা হালকা হলুদ বেগুনি রঙও হয়। এটা কিন্তু টিকা টাইপ আসতে পারে, উত্তরটাও কিন্তু আমি লিখে দিয়েছি। তারপর দেখো আর্টেজিও কূপ কি। এই আর্টেজিও কূপ আমরা এখানে চিত্রের মধ্যে দেখিয়েছিলাম, আর্টেজিও কূপ। এই আর্টেজিও কূপ কাকে বলে, দেখো অর্থাৎ কার্পেন্টারিয়া নিম্নভূমির শিলাস্তরের আকৃতি গামলার মতো। আমরা বলেছিলাম এই যে গামলার মতো চিত্রটা এখানে দিয়েছিলাম, যে এখানে এই কূপ খুললে মাটির নিচের জল পাম্পের সাহায্য ছাড়াই বেরিয়ে আসে, তাই এই ধরনের কূপকে আর্টেজিও কূপ বলে। তাহলে আমরা আর্টেজিও কূপটা কি সেটাও বুঝে গেলাম। এবার আসবো আমরা 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর এটা করলাম আর্টেজিও কূপ, আমি উদাহরণ দিয়েছিলাম যে এই আর্টেজিও কূপ আমরা কিভাবে দেখতে পাই, কিভাবে তৈরি হয়। আর আমাদের গ্রামগঞ্জে আমরা দেখি যে নদী তীরবর্তী অঞ্চলে যে গ্রামগুলো রয়েছে, নদীর জলস্তর যখন বেড়ে যায়, তখন বন্যা হওয়ার ঠিক প্রাককালে, অর্থাৎ কিছু মুহূর্ত আগে, ঠিক কিছু মুহূর্ত মানে কি কয়েক সপ্তাহ বা কয়েকদিন আগে, যখন নদীর জলস্তর বেড়ে যায়, তখন কিন্তু সেই গ্রামগঞ্জের পাশে, অর্থাৎ নদীর পাশে যে গ্রামগঞ্জগুলো আছে, সেখানকার কৃষি জমিতে যেমন শ্যালো মেশিন পোতা হয়, কৃষকেরা সেই শ্যালো মেশিন তুলে নিয়ে আসার পরে, মুখটা খোলাই থাকে, এবং সেখান থেকে নদীর জলের উচ্চতা চাপের জন্য বা পারিপার্শ্বিক জলের চাপের জন্য কিন্তু সেই পাইপের মুখ থেকে, অর্থাৎ শ্যালো মেশিনের মুখ থেকে মানে অনবরত আপনা আপনি জল বেরোতে থাকে। এটাও কিন্তু আর্টেজিও কূপের মতোই কাজ করে, ঠিক ফিচার্সটা কিন্তু একই রকমের। এবার আসবো পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি, অর্থাৎ গ্রেট ব্যারিয়ার রিফ। সরি, এবার আমরা আসবো 30 নম্বর কোশ্চেন, যে গ্রেট ব্যারিয়ার রিফ এটা আসলে কি। দেখো এই গ্রেট ব্যারিয়ার রিফ, পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো গ্রেট ব্যারিয়ার রিফ।
এটি অস্ট্রেলিয়ার উত্তর। চলে যাব পরের পাতাতে। পরের পাতাতে গেলে পরে একটা চিত্র তুলে নিলে কিন্তু আমাদের এই প্রশ্নটার উত্তরটাও হয়ে যাবে। তাই আমি বলবো এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তুলে নিলে কি হবে জানো, কিন্তু স্ক্রিনশট তুলে নিলে উত্তরগুলো সবাই সঠিকভাবে জানতে পারবে, আর কি হবে, পড়তে সুবিধা হবে। আমি যেমন কষ্ট করে পড়ে লিখে দিচ্ছি, তোমরা একটু সহজে যে পড়বে, এই জন্যই তো আমি এত খাটছি। কারণ হচ্ছে এইটুকু খেটে দিলেই কিন্তু তোমরা যদি তোমাদের সাকসেস আসে, এটাই কিন্তু শিক্ষকতার গুরুত্ব, অর্থাৎ শিক্ষক হিসাবে এটাই প্রাপ্য। তাই আর এটা পড়ার সাথে সাথেই কিন্তু তোমরা কি করবে, তোমরা একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, আর একটা লাইক দিয়ে দেবে। আর যে ধরনের, অর্থাৎ কোন ধরনের কোশ্চেন তোমরা চাও, সেই ধরনের কোশ্চেনগুলো যদি তোমরা একটুখানি বলো, তাহলে কিন্তু আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির করতে পারি। কিন্তু আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে। তাই আমি বোর্ডে লিখে দিয়েছি যে 100% কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকেই পেয়ে যাবে। তো 100% কোশ্চেন লিখেছি কেন না, এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনই দিক না কেন, সেই কোশ্চেনই এই আমাদের দেওয়া, অর্থাৎ আমার দেওয়া কোশ্চেন থেকেই আসবে, এটা কিন্তু তোমাদের দিতেই পারে। সেই কোশ্চেনগুলো মেবি এমসিকিউ হতেই পারে, কখনো বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হতে পারে, কখনো বা টেক দ্য কারেক্ট অ্যান্সার হতেই পারে, কখনো বা ম্যাচিংয়ের মধ্যেও হতে পারে। যদি আমরা কাকে বলে এটা জানি ঠিকঠাক, তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিতেই পারবো। তাই আমি বলবো যে এই কোশ্চেনগুলো আমি সব কটাই লিখেছি। আমি আলাদা করে কিন্তু এমসিকিউ হিসাবে লিখিনি, আলাদা টেক দ্য কারেক্ট অ্যান্সার এটাও লিখিনি, আমি আলাদা করে যে ফিল আপ দিয়ে বলেও লিখিনি, আমি আলাদা করে যে কাকে বলে সেটাই শুধু লিখেছি। যে সেটা লিখলে কি হয়, সেটা লিখলেই হচ্ছে যে আমাদের উত্তরগুলো পাওয়া যায়। তো আমরা প্রশ্ন পড়ছিলাম 30, টিকা লেখো গ্রেট ব্যারিয়ার রিফ। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর হলো এই গ্রেট ব্যারিয়ার রিফ, এটি অস্ট্রেলিয়ার উত্তর। এবার চলে এসেছি, একটা স্ক্রিনশট তুলে নিয়েছো তোমরা। উত্তর পূর্ব উপকূলে অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর। কোটি কোটি ক্ষুদ্র জীবন্ত প্রাণী যেমন এই প্রবাল প্রাচীর বিশাল কাঠামো তৈরি করেছে। এটি 2300 কিমি এর বেশি দীর্ঘ এবং প্রায় 900টি দ্বীপ ও 2900টির বেশি একক প্রবাল প্রাচীর নিয়ে গঠিত হয়েছে। আর সমুদ্রে সমুদ্রের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে বলে এই প্রাচীর নাম গ্রেট ব্যারিয়ার রিফ। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই যে আমরা এতগুলো জানলাম, এতগুলো এইটার সম্পর্কে যদি টিকা দেয়, তোমরা তো অবশ্যই ভালো করে লিখতে পারবে। আর আমি বলেছি যে যারা নম্বরটা 95 আপ অ্যাচিভ করতে চাও, অর্থাৎ 100-এ 100 এটা যারা চাও, তারা কিন্তু এইগুলো কিন্তু ফলো করবে, এগুলো কিন্তু দেওয়াই আছে। তো দেখো এখান থেকে ধরো এইগুলো সব কিছু তো বইতে দেওয়া থাকে না, কিছু কিছু জিনিস কিন্তু অন্যরা টিচারদের কাছ থেকে বা অন্যান্য রেফারেন্স বই থেকে কালেক্ট করতে হয়। তো তোমাদের যদি কালেক্ট করা থাকে, তাহলে কিন্তু প্রশ্নের উত্তর লিখতে কোনো অসুবিধা হবে না। কিন্তু দেখো আমরা কিন্তু এখন একটু আমরা তোমাদের প্রতি হিংসা হয়, কিসের হিংসা জানো, সেই হিংসাটা কিন্তু তোমাদের পড়াশোনার প্রতি নয়। অর্থাৎ হিংসা হয় এই জন্য যে তোমরা এত রেফারেন্স বই বা এত এই যে ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেল বা আমরা বিভিন্ন শিক্ষকরা বিভিন্নভাবে তোমাদেরকে উৎসাহ দিয়ে তোমাদেরকে রেজাল্ট ভালো করার উৎসাহ দিচ্ছেন এবং যাতে তোমাদেরকে সাহায্য করছেন। এটা কিন্তু আমাদের সময় সত্যিই ছিল না। তোমাদের যারা বয়সে বড়, অর্থাৎ তোমাদের বাবা মা যারা, অর্থাৎ পেরেন্টস যারা আছে, তাদেরকে তোমরা জিজ্ঞেস করবে যে তারাও কিন্তু এই ধরনের সুবিধাগুলো পাননি, অর্থাৎ এবং পাননি বলেই তাদের কিন্তু এটা খেদ যে না, কিসের হিংসা বলো তো, হিংসাটা ওইখানে নয়, হিংসাটা হচ্ছে যে আমরা পাইনি তাই কি হচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশন যাতে সমস্ত কিছু জানতে পারে, এটাই হচ্ছে সেই ইচ্ছা বা হিংসা, যেটা আমরা করতেই হবে। এটা তো একটা জিদে পড়ে আমাদের করতে হবে। এগুলো যদি স্টুডেন্টকে জানানো হয়, তাহলে কিন্তু স্টুডেন্টরা কিন্তু উপকৃত হয়। তাই আমি বলবো এইগুলো তোমরা ফলো করবে। এবার চলে আসবো যে আমাদের দেশের কোথায় কোথায়, আমি বলেছি যে প্রশ্ন, ওই যে কিছু কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা উত্তর দেবই। তো আমাদের দেশের কোথায় কোথায় এই প্রবাল প্রাচীর আছে, তাই আমাদের দেশের দেখো লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং মান্নান উপসাগর এবং ও কচ্ছ উপসাগরীয় অঞ্চলে এই প্রবাল প্রাচীর আছে। এটা কিন্তু আমরা জানি, অর্থাৎ সমস্ত সাগরেই কিন্তু এগুলো থাকবে। এগুলো না কিন্তু কোনো খেলার মাঠে, না কিন্তু শহরাঞ্চলে থাকবে না। যে প্রাচীর মানে হচ্ছে যে খেলার মাঠের চারিপাশের প্রাচীর, এটা সেই প্রাচীর নয়, এটা সেই প্রবাল প্রাচীর। অর্থাৎ আমাদের দেশের কোথায় কোথায় প্রবাল প্রাচীর আছে, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম বইতে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর হিসাবে। এবার আসবো আমরা 32 নম্বর কোশ্চেন, যে ওশিয়ানিয়ার আঞ্চলিক বিভাগগুলি কি কি। দেখো এই ওশিয়ানের আঞ্চলিক বিভাগগুলি হলো
যে অস্টাল, মেলা, মাইক্রো এবং পলি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এটা সম্পর্কেও কিছু কোশ্চেন লেখা আছে, তোমাদের সামনে শেয়ার করবো। এই পাতাটা কিন্তু আর স্ক্রিনশট ও উল্টোভাবে না নিলেও হবে, একটা পার্ট দিলেও হবে। হ্যাঁ, এই তো পুরোটাই চলে এসেছে, এখানে আর কিন্তু স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার হবে না। হ্যাঁ, এই যে দেখো পুরোটাই চলে এসেছে, একদম পারফেক্ট। চলে আসবো 33 নম্বর কোশ্চেন, যে মাইক্রো কোন কোন দ্বীপ, মাইক্রো কোন কোন দ্বীপ নিয়ে গঠিত, অর্থাৎ গুথাম, মার্শাল, নাউরু, কিরিবাচি দ্বীপ নিয়ে কিন্তু গঠিত এই উত্তরটা। আর পলি কোন দ্বীপ নিয়ে গঠিত? পলি হাওয়াই, সামোয়া, টঙ্গি, কুক, ইস্টার, তাহিতি প্রভৃতি দ্বীপ নিয়ে গঠিত। এটা কিন্তু বইতেই রয়েছে। যদি কোনোটা লেখাটা একটু যদি অস্পষ্ট হয়ে থাকে বা একটু বুঝতে অসুবিধা হয়, তোমরা একটু কষ্ট করে ওই বইটাকে দেখে নেবে যে এইগুলো উত্তরটা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো জায়গায় ভুলভ্রান্তি অবশ্যই হতে পারে, আমরা তো মানুষ, আমরা তো ভগবান নই। তাই আমি বলবো যে আমরাও ভুল করি, অর্থাৎ সকলেই ভুল করে, অর্থাৎ কাজের মধ্যে থেকে ভুলটা আসে, অর্থাৎ যে কাজ করে তার মধ্যে থেকেই ভুল আসে। ভুল করে কিন্তু যখন আমি অবশ্যই ক্ষমাপ্রার্থী, কোথাও ভুল হয়ে গেলে সেগুলো কিন্তু তোমরা একটু দেখে নেবে আর আমাকে ক্ষমা করে দেবে, তাহলে আমিও খুশি হব। তারপরে দেখো শেষ কোশ্চেন, দেখো ওশিয়ানিয়াকে কি মহাদেশ বলা যায়? হ্যাঁ, এই প্রশ্নটাই কিন্তু তোমাদের মাথা খারাপ করবে যে এটা আবার কি ধরনের, ওশিয়ানিয়া মহাদেশ তো মহাদেশ হিসাবে পড়ে আসছি, কিন্তু এখন আজকের এই কোশ্চেনটা পার্টিকুলার, ঠিক এই একটা কোশ্চেন কিন্তু তোমাদের মাথা খারাপ করে দেবে। কিসের মাথা খারাপ? আরে মাথা খারাপ না, উত্তরটা সবাই জানো, কিন্তু সেটাকে ঠিকভাবে একটু গুছিয়ে লিখবে। যদি না পারো সেটাকে কিন্তু আমি উত্তরটা করে দেবো যে ওশিয়ানিয়াকে কি মহাদেশ বলা যায়? হ্যাঁ, তোমরা উত্তরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আর না পারলে কমেন্ট করবে। হ্যাঁ, আমি অবশ্যই কি করব, আমি অবশ্যই দেব এর আসল উত্তরটা কি হবে। তাহলে আসল উত্তরটা যেই পেয়ে যাব তাহলে কিন্তু জেনে যাব যে হ্যাঁ, আসলে কি এশিয়াকে অর্থাৎ ওশিয়ানিয়াকে কি মহাদেশ বলা যায়। আর দেখো, এই মহাদেশের উত্তর খুঁজতে গেলে তুমি চলে যাও না যে আমরা পশ্চিম বাংলার মানুষ, বা এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদেরও মহাদেশে চলে যাও না, তাদের দেশে চলে যায় না কেন? তো সেই দেশকে কেন, যে কি সেই দেশ কি সত্যি কি মহাদেশ? যে মহাদেশ যদি না হয়, অর্থাৎ সেটা কি হবে? তাহলে আমাদের দেশটা কোথায় অবস্থিত? আমাদের দেশটা এশিয়া মহাদেশে অবস্থিত। তাহলে এই এশিয়া মহাদেশের মধ্যে কি কি আছে সেগুলো যদি কি হয় যে ওশিয়ানিয়ার মধ্যে থাকে, তাহলেই সেটা মহাদেশ, আদারওয়াইজ সেটা মহাদেশ অর্থাৎ কন্টিনেন্ট হবে না। তাহলে দেখো, এই জন্য আমরা ভারতবর্ষে বসবাস করি, অর্থাৎ একটা মহাদেশের মধ্যে যে জিনিসগুলো থাকাটা স্বাভাবিক, সেই জিনিসগুলো যদি একটা দেশের মহাদেশ মধ্যে থাকে, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে সেই দেশকে কিন্তু মহাদেশ না বলে উপমহাদেশ হিসাবেও বলতে পারি। তাই ভারতবর্ষ কিন্তু এশিয়া মহাদেশে অবস্থিত, এটা ভালো মন দিয়ে শুনবে যে ভারতবর্ষ এশিয়া মহাদেশে অবস্থিত অবশ্যই। যে এই এশিয়া মহাদেশের মধ্যে ভারত অবস্থিত, তো এই ভারতকেও কিন্তু কি বলা হয়, অর্থাৎ সাবকন্টিনেন্টও বলা হয়, অর্থাৎ উপমহাদেশও বলা হয়। এবার তোমরা ভেবে নিয়ে লিখবে যে ওশিয়ানিয়া কি আসলেই মহাদেশ নাকি মহাদেশ নয়। তাহলে ভারতবর্ষ কি কি আছে সেই জিনিসগুলো দেখো, কি কি? পাহাড়, পর্বত, নদী, সমুদ্র ঘেরা, জলপ্রপাত, অন্তর্বাহিনী নদী, বনভূমি, মরুভূমি, সমস্ত কিছুই কিন্তু রয়েছে এই ভারতবর্ষে। সেই জন্য ভারতবর্ষকে কিন্তু আমরা সাবকন্টিনেন্ট বা উপমহাদেশ হিসাবে চিহ্নিত করতে পেরেছি। তাহলে আমাদের দেখো গর্ব, আমরাও কিন্তু কোথায় থাকি? আমরাও কিন্তু ভারত, হ্যাঁ, উপমহাদেশের বাসিন্দা, অর্থাৎ এই ভারত উপমহাদেশের ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা আমরা। আর সেইখান থেকে আমরা জানতে পারছি যে যে ভারতবর্ষকে কিন্তু উপমহাদেশ বলা হয়। তাই এই প্রশ্নটা কিন্তু সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। তাহলে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা সকলে গ্রহণ করবে। আজকের মতো এখানেই শেষ করছি। কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তাহলে কি হবে, বন্ধুরা কিন্তু সমস্ত কিছু জানতে পারবে, 100% কোশ্চেন কমন পারবে। আর আমিও কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হচ্ছি। আমি 100% কোশ্চেন এখান থেকে কমন দেবই। এই বলে কিন্তু আজকে ভিডিওটা শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।